পর পরদিন সকালে টোটাল যে কজন ট্রিপে আমরা গেছিলাম, মানে সুন্দরবন ইকো ট্যুরিজমের সাথে যে কজন আমরা ট্রিপে গেছিলাম, 22 to 23% আর সিভিয়ারলি ইল উইথ আ ফুড পয়জন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু রাহুল দ্য রোভার। একটা বড় সড়ো কেরালা ট্রিপের পর এবারে আমাদের একটা ছোট্ট ট্রিপ উইকেন্ডে, এই হোলির ছুটিতে লং উইকেন্ডে আমরা এখন যাচ্ছি সুন্দরবন। আর এবারে ট্রিপটা আমরা নিজে প্ল্যান করিনি, জাস্ট দেখার জন্য কেমন হয় সুন্দরবন ইকো ট্যুরিজম দিয়ে আমরা বুক করছি। সো দিস ইজ দ্য কার, স্যান্ডউইচ, কাস্তা কচুরি আর মিষ্টি ছিল আমাদের ব্রেকফাস্টে। আর এটা একটা টি হল ছিল, সো দিস ইজ অনলি ফর টি ব্রেক। তো you can also have anything as per your wish, but that amount need to paid by you. So far it is okayish because pickup time chilo 8:45, but gadi challo almost 9:30 te, and we have seen a lot of mismanagement in that case because কোন গাড়িতে আমরা যাব, they have given us some car number, driver number, গাড়ি নাম্বার দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু পিক আপ হয়নি। So it created a lot of miscommunication and mismanagement. So anyway, let's see বাকিটা কেমন হয়। আমরা ট্রাভেলার থেকে নেমে গেছি, এখান থেকে 1 মিনিটের হাঁটা রাস্তা, বোটে করে আমাদের লঞ্চে উঠতে হবে। So right now we're going towards the jetty, যেখান থেকে আমরা বোটে উঠব। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এখন বাজে হচ্ছে 12:45. So it will take around 1.5 hours to reach the destination, যেখানে আমাদের হোটেল বুক করা আছে। মানে আগে দুর্গাদুয়ারি দিয়ে ঢুকে তারপর মাতলা। দুর্গাদুয়ারি নদী আমরা ঢুকছি এখন দুর্গাদুয়ারি। এটা মাতলা। আচ্ছা, মাতলা ছেড়ে আমরা দুর্গাদুয়ারি ঢুকছি। দুর্গাদুয়ারিতে আমরা ঢুকছি। জল দেখছেন, এই জলটা হচ্ছে স্যালাইন ওয়াটার, ব্যাক ওয়াটার অফ বে অফ বেঙ্গল। তাই এই নোনা জল পান করে বেঁচে থাকা কোনোটাই বেড়াল প্রজাতি থাকার অনুকূল পরিবেশ নয়। অথচ এই প্রতিকূল পরিবেশটাকে এত সুন্দর করে মানিয়ে দিয়েছে যে বর্তমান দিনে যত পরিমাণ এখানে পশু রয়েছে আমাদের এই জঙ্গলে, সেই পশুদের যে ইকোসিস্টেম রয়েছে, সেই ইকোসিস্টেমে সবার উপরে রাজা হয়ে দাঁড়িয়েছে। পশুটার নাম কি আমার আলাদা করে বলা দরকার আছে? কি বলুন তো? রয়্যাল বেঙ্গল টাইগার। খুব হয়েছে, অনেকটাই হয়েছে, তবে একটু ভুল হয়ে গেছে। এর নামটা হচ্ছে দি রয়্যাল বেঙ্গল টাইগার। We have to pronounce the article D before it for its special quality. They all are man eater by generation. ওর বাবা মাকে তো, ঠাকুমাকে তো, তার জেনারেশন আগে জেনারেশন। আর এরা ম্যান ইটার হয়ে ওঠার পেছনেও কিছু কারণ আছে। পয়েন্ট নাম্বার 1, আমরা জঙ্গলের উপরে প্রচুর পরিমাণ নির্ভরশীল। আমাদের মাছ ধরতে গেলে জঙ্গলে যেতে হয়, কাঁকড়া ধরতে গেলে জঙ্গলে যেতে হয়, মধু সংগ্রহ করতে হলে জঙ্গলে যেতে হয়। তাই আমাদের এর আগে গাছ কাটারও পারমিশন পেতাম আমরা, তাই আমরা জঙ্গলে অ্যাভেলেবেল। তারপরে দাঁড়িয়ে নাম্বার 2 হচ্ছে আমরা ওদের কাছে সহজ শিকার। হরিণ দৌড়ে পালাতে পারে, ও সিং আছে, লড়াই করতে হবে। ওয়াইল্ড কোর, কোনো শুয়োর দৌড়ে পালাতে পারে, এদিক ওদিক গর্ত ঢুকে যাবে, কিন্তু ভগবানের দেওয়া আমাদের কাছে কিছু নেই যাতে আমরা ওর সামনে মোকাবিলা করি। শুধু তাই নয়, এরকমও হয় যে আগে এই ওরা নোনা জল পান করে বলে ওদের ব্লাড প্রেশারটা ভীষণ হাই, আর যার ফলে ওরা কিন্তু ভীষণ পরিমাণ অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেসিভনেসের জন্য ওরা যদি মনে করে যে আমি এই বোটটায় জাম্প করতে পারবো, তাহলে জাম্প করে দেবে, দ্বিতীয়বার ভাববে। নর্মালি ট্রাই ফরেস্টে দেখেছেন 10খানা জিপ আগে দাঁড়িয়ে 10খানা জিপ পিছনে,
মাঝখান থেকে ক্রস করছে কি একবার এদিক থেকে গেলো একবার ওদিক থেকে গেলো চলে গেল ইন্টারনেট। কিন্তু আমার এখানে ওরকম কোনো চান্স নেই। এরা আগেকার দিনে যখন সাপের কামড়ে মানুষের মৃত্যু হতো তখন তার ডেড বডিটাকে নিয়ে এসে হিন্দু হোক মুসলমান হোক তার কলা গাছের ফেলা করে বানিয়ে তাতে ডেড বডিটাকে শুয়ে দিয়ে এটাকে জলে ভাসিয়ে দেওয়া হতো। কারণ একটা কুসংস্কার ছিল, মানা হতো কি যদি কেউ সাপের কামড়ে মারা যায় তাহলে তার আত্মাটা তার জীবনটা জলের মধ্যে চলে যায়, ফেরত আসার একটা চান্স আছে, তাই ভাসিয়ে দিত। সেই ভাসতে 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 ওই ডেড বডি ছিল জঙ্গলে যেতে যেতে ওগুলো কেটে কেটে ম্যানিটা বেরিয়ে চলে। So there are lots of reasons behind it why they become natural. এর একটা কেনাই কি লম্বা দাঁত 6 ইঞ্চি লম্বা, উপরেরটা 6 ইঞ্চি নিচেরটা 6 ইঞ্চি, তুললে কত 12 ইঞ্চি, একটা স্কেলের মতো। এবং শুধু তাই নয়, এর নিচের যে ছোট দাঁতগুলো আছে সেটা 1 ইঞ্চি বাদ দিন আর উপরের ছোট ছোট দাঁতগুলো 1 ইঞ্চি বাদ দিন, তাহলে থাকে কত 10 ইঞ্চি। তাহলে যদি তখন সে কামড়টা বসাবে 10 ইঞ্চি থেকে শুরু করবে, 0 মাংসটাকে ছেড়ে খাবে। এর আঙুলগুলো হয় নখগুলো 3 থেকে 3.5 ইঞ্চি। তো একটা আবার যদি কারুর উপরে মারে যে সার্জারিটাও করে দেবে, 10টা 12টা 15টা প্লাস্টিক সার্জারি করার পরেও ওই দাগটা ওই রকমই থাকে। So hotel reach Kurei, I had to get fresh. It's very humid here. It end of the March, and the Sundarban areas are always pretty humid. So ekdam fresh hoye. Let me show you the room. So okay. So we are giving 6.5 per day for all 3 person, including the meal. That means 3 meal. All together 6,000 per day. So in that cost, I think there won't be any better room than this. An AC room is there. So overall it's okay, not bad. And that's it. সুন্দরবন ট্রিপ আমার জন্য মোটামুটি এন্ড এইখানেই। তার কারণ ঠিক এর পরই সেদিনকে রাতে ডিনার করার পর পরদিন সকালে টোটাল যে কজন ট্রিপে আমরা গেছিলাম, মানে সুন্দরবন ইকো ট্যুরিজমের সাথে যে কজন আমরা ট্রিপে গেছিলাম, টোটাল ছিল অ্যারাউন্ড 35 or 32. Out of that, 22 to 23% are severely ill with a food poison. So, সেদিন মাঝরাত থেকে কনস্ট্যান্ট বমি আর তার সঙ্গে লুজ মোশন। এবং যেটা বললাম এটা আমার একার নয়, তাহলে আমি এটাকে কনসিডার করে নিতাম যে আমার পার্টিকুলার আমার সাথেই কোনো রকম প্রবলেম হয়েছে। 22 থেকে 23 জন এই কন্ডিশন ছিল, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গোসাবা লোকাল যে সরকারি হাসপাতাল সেখানে গিয়ে স্যালাইন নিতে হয়েছে, ইনক্লুডিং মি। আমি যদিও একটু বিকেলের পরের দিকে যাই, সকালটা চেষ্টা করি স্ট্রাগল করার, যে ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে মেডিসিন নিয়ে, ঘরোয়া মেডিসিন কিছু নিয়ে, বাট নো লাক। আমার সেদিনকে লুজ মোশন হয়েছিল আই থিঙ্ক মিনিমাম 30 টাইমস। তো তারপর আর রিস্ক নিতে পারিনি,
আমরা আমার বন্ধু ফ্যামিলি যা ছিল তারাও আর রিস্ক নিতে চায়নি, অনেকটা জোর করেই আর আমিও খানিকটা কনভিন্স হয়ে আমাকে অ্যাডমিট হতে হয় গোসাবা সরকারি হসপিটালে। সেখানে আমাকে স্যালাইন নিতে হয়, অনডেনের ইঞ্জেকশন নিতে হয়, ভমিটের ইঞ্জেকশন নিতে হয়। প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি ওখানে অ্যাডমিট ছিলাম। যেহেতু সকাল থেকে অলমোস্ট খালি পেট, তো এবং স্যালাইন চলছিল, ভয়ঙ্কর শিভারিং হয়। মানে ওই রকমভাবে আমি কোনোদিনও কাঁপিনি। মানে সরকারি হাসপাতালে আউটডোরে এইভাবে পড়ে থেকে ওইভাবে কাঁপুনি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। তাও এটা বেড়াতে গিয়ে একটা ওয়ান্ডারফুল ট্রিপ হয়তো হতে পারতো, সেটা সিম্পলি শেষ হয়ে যায় এইখানেই। এবং আমি জানি না এক্স্যাক্ট রিজন কি, বিকজ আমি আমার পার্টিকুলার হোটেলে যে আমাদের যারা ট্যুর কন্ডাক্ট করেছিল সবাইকে জিজ্ঞেস করি আমরা, যারা যারা অসুস্থ ছিল, কোনো রাইট আনসার আমরা কিন্তু পাইনি। তো ডেফিনেটলি ওখানকার ফুড, ওখানকার জল, কোনো না কোনো সমস্যা তো ছিলই। ডেফিনেটলি সমস্যা ছিল, নাহলে 22 থেকে 23 জনের ফুড পয়জন হতে পারে না, বিকজ ডাক্তার ক্লিয়ারলি বলেছিল ইজ এ কজ অফ ফুড পয়জন। তো আজ অব্দি এত ট্রিপ করেছি, কিছু লাক্সারি, কিছু সাধারণ, কিছু বাইকে, কিছু ফ্যামিলি, কিছু ফ্রেন্ডসের সাথে। সুন্দরবন ট্রিপ অফ 2024 ইজ এ ওয়ার্স্ট ট্রিপ অফ মাই লাইফ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা বলার কথা, ওখানকার কারেন্ট হসপিটাল কন্ডিশন ইজ হরিবল। মানে ভাবা যায় না, আমাদের যে রিসর্টে আমরা ছিলাম বা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে হচ্ছে এই গোসাবা সরকারি হাসপাতাল। তার মাঝে কোথাও কোনো অপশন নেই, কোথাও কোনো কিচ্ছু নেই। ওখানকার লোকেরাই বলছে যে যদি এখানে কারো ডিপ কাট হয় জঙ্গলে, ওই ধরনের মাছ ধরতে গিয়ে, কাঠ কাটতে গিয়ে, যে কোনো কারণেই হোক, কোনো ডিপ কাট হয়, তাহলে ওদের ওখানে কোনো চিকিৎসাই হতে পারে না। তাদেরকে যেতে হয় কাছাকাছি শহরে। সো অ্যাজ বিকজ আমি হোটেলেই রেস্ট নিচ্ছিলাম, ওষুধ খাচ্ছিলাম, তারপর আমাকে তো যেটা বললাম স্যালাইন নিতে যেতে হয় হসপিটালে। তো এই পরের যেটুকু ভিডিও, আমার দিদি, মাই সিস্টার হেল্প মি আউট উইথ দ্য রেস্ট অফ দ্য ব্লগ। ও গোপ্রো নিয়ে এই শ্যুটটা করেছে, তো অ্যাটলিস্ট অনেকটাই কভার করতে পেরেছে যে জায়গাগুলো বোটে ঘোরানো হয়। তো লেটস কন্টিনিউ উইথ দ্যাট। আর তারপরের দিন খানিকটা সুস্থ হই আমি, বিকজ ইঞ্জেকশন, স্যালাইন, কনস্ট্যান্ট ওআরএস এর ওপর বেস করে। তো অনেক কষ্ট করে ওখান থেকে ফিরতে হয়েছে। আমার মায়েরও শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, সেম কন্ডিশন। রাদার মায়ের বাড়ি ফিরে বেশি প্রবলেম হয়েছে। সো আমার বন্ধুর ছেলে, সেও কন্ডিশন অলমোস্ট সেম লাইক মি। তো এই হলো ব্যাপার। তো দেখুন বাকি ভিডিওটা। সুন্দরবন ভীষণ ভালো জায়গা ঘোরার জন্য, বাট শীতকাল ইজ প্রেফারেবল। অ্যান্ড কার সাথে যাচ্ছেন, কোন ট্রিপ অর্গানাইজারের সাথে যাচ্ছেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এখন আমি সেটা ফিল করছি। অ্যান্ড বেটার নিজে প্ল্যান করা, নিজেও প্ল্যান কিন্তু করা যায়। সো আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। এখন কন্টিনিউ করুন সুন্দরবন ট্রিপ। এখন আমরা যাচ্ছি সজনেখালি ফরেস্ট। ওখানে গিয়ে নেমে গিয়ে গাইড নেবো, গাইড নিয়ে একটা ক্রোকোডাইল পয়েন্ট, একটা কাঠের পয়েন্ট আর একটা ওয়াচ টাওয়ার, এই সমস্ত জিনিসগুলো দেখে এসে বোটে এসে ব্রেকফাস্ট হবে। আর এখন যে আমরা যেই জায়গাটা আছি সেটা দেখুন 3টে নদীর সঙ্গম আছে। এই সাইডেরটার নাম হচ্ছে ম্যালমেলিয়া, সামনেরটার নাম হচ্ছে দত্ত, আর এই সাইডের যে নদীটা দিয়ে আমরা যাবো এটার নাম হচ্ছে ডুমরি।